কেন্দ্রীয় ব্যাংকে ডলার সংকট দেখা দেওয়ার পর বিকল্প বাণিজ্যিক লেনদেনের উদ্দেশ্যে ভারতের সাথে রুপিতে বাণিজ্যের উদ্যোগ নেয় বাংলাদেশ। 2023 সালের 11 জুলাই ঘটা করে এই বাণিজ্যিক কার্যক্রমের উদ্বোধন করা হয়েছিল। মূলত বৈদেশিক মুদ্রার রিজার্ভে ডলারের পরিমাণ কমে যাওয়া, উচ্চমূল্যে ডলার ক্রয় করা, টাকার বিপরীতে ভারতীয় রুপির মূল্য বৃদ্ধি পাওয়া ইত্যাদির কারণে ডলারের উপর থেকে নির্ভরশীলতা কমাতেই রুপিতে আমদানি রপ্তানি শুরু করে বাংলাদেশ ও ভারত। তবে এই বাণিজ্যিক কার্যক্রমের 14 মাস পর লেনদেনের পরিসংখ্যান বলছে ভারতীয় রুপিতে পারস্পরিক ব্যবসা হয়েছে তুলনামূলকভাবে অনেক কম। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী 2024 সালের 10 সেপ্টেম্বর পর্যন্ত 16.02 বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের আমদানি রপ্তানির বিপরীতে ভারতীয় মুদ্রায় আমদানি রপ্তানি হয়েছে মাত্র 54.1 মিলিয়ন রুপি। গত বছর সোনালী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ভারতীয় রুপিতে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য করার জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পায়, যেখানে বলা হয় এই ব্যবস্থার আওতায় বাংলাদেশের সঙ্গে ভারতের আমদানি রপ্তানির ক্ষেত্রে প্রায় 16 বিলিয়ন ডলারের বাণিজ্য ভারতীয় রুপিতে নিষ্পত্তি করা যাবে। অথচ বছর শেষে দেখা যায় অন্তত 2 বিলিয়ন ডলার সমমূল্যের রপ্তানি অর্থ রুপিতে নিষ্পত্তি করার সুযোগ থাকলেও ভারতীয় মুদ্রায় রপ্তানি হয়েছে মাত্র 33.08 মিলিয়ন রুপি। ভারতীয় রুপিতে পণ্যের আমদানি রপ্তানিতে ব্যবসায়ীদের এরকম অনীহার পিছনে অবশ্য বেশ কিছু কারণ রয়েছে। চলুন দেখে নেওয়া যাক সেই কারণগুলো কি কি। অর্থনীতিবিদদের মতে ভারতের সাথে আমদানি রপ্তানির বিশাল পার্থক্য বাংলাদেশি ব্যবসায়ীদের রুপিতে বাণিজ্যিক লেনদেনে অনীহা তৈরি করছে। ভারতীয় রুপিতে পণ্য আমদানির ক্ষেত্রে অনুমোদন পাওয়া দেশীয় ব্যাংকগুলোতে রুপিতে ঋণপত্র বা এলসি খুলতে হয়, কিন্তু বাস্তবে ব্যাংকগুলোতে পর্যাপ্ত রুপি নেই। দেশ থেকে রুপিতে যত বেশি পণ্য রপ্তানি হবে দেশীয় ব্যাংকগুলোতে তত বেশি রুপি আসবে। অথচ ভারতের সঙ্গে আমাদের বাৎসরিক আমদানি ও রপ্তানি পার্থক্য প্রায় 12 বিলিয়ন ডলার। এই বিশাল রপ্তানি ঘাটতির কারণে দেশীয় ব্যাংকগুলোতে ভারতীয় রুপির পরিমাণ অনেক কম, যার ফলে বৃহৎ পরিমাণ আমদানিকৃত পণ্যের পেমেন্ট রুপিতে পরিশোধ করতে ব্যাংকগুলোতে এলসি খোলা সম্ভব হচ্ছে না, যা ব্যবসায়ীদের ভারতীয় রুপিতে লেনদেনে অনীহা তৈরি করছে। এদিকে ভারতে রপ্তানি করা হয় এমন অনেক পণ্যের কাঁচামাল বাংলাদেশ অন্যান্য দেশ থেকে আমদানি করে। এসব আমদানিকৃত পণ্যের পেমেন্ট ডলারে পরিশোধ করতে হয়। এখন ভারতে রপ্তানিকৃত পণ্যের পেমেন্ট যদি ব্যবসায়ীরা রুপিতে পায় তাহলে তাদেরকে ওই রুপি প্রথমে টাকায় কনভার্ট করতে হয়, এরপর টাকাকে আবার ডলারে কনভার্ট করে ইম্পোর্ট পেমেন্ট করতে হয়। এই যে রুপিতে লেনদেনের মাধ্যমে ব্যবসায়ীদের যে দুইবার কারেন্সি কনভার্সন লসটা হয়, ডলারে এক্সপোর্ট করলে সেই লসটা হয় না, আর এই কারণে রুপিতে আমদানি রপ্তানি কম হচ্ছে। এছাড়াও আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ডলারকে সবচেয়ে স্থিতিশীল মুদ্রা হিসেবে বিবেচনা করা হয়, কেননা ডলারের বিপরীতে অন্যান্য বৈদেশিক মুদ্রার মান স্থানীয় মুদ্রার বিপরীতে খুব দ্রুত ওঠানামা করতে পারে। ভারত বাংলাদেশের ক্ষেত্রেও এই বিষয়টি হওয়া অমূলক কিছু না, কারণ ভারত ও বাংলাদেশের মধ্যে বিশাল বাণিজ্য ঘাটতির ফলে দুই দেশের বাণিজ্যে রুপির সামঞ্জস্যতা রক্ষা করা সম্ভব হয়নি, যা টাকার বিপরীতে রুপিকে আরও শক্তিশালী করছে। একই সাথে পারস্পরিক বাণিজ্য অব্যাহত রাখতে রুপিতে লেনদেনের জন্য বিশাল পরিমাণ রুপি ভারত থেকে ঋণ নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে। এমতো অবস্থায় রুপির মাধ্যমে লেনদেন করার চেয়ে ডলারের মাধ্যমে লেনদেন করাকে ব্যবসায়ীরা অধিক লাভজনক মনে করছে। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে আইএমএফ কর্তৃক স্বীকৃত মুদ্রার মাধ্যমে পণ্যের লেনদেন নিষ্পত্তি করতে হয়, যেটিকে সুইফট সিস্টেম বলে। তবে বাংলাদেশ ভারতের মধ্যে রুপিতে আমদানি রপ্তানি প্রক্রিয়াটি সুইফট সিস্টেমের অন্তর্ভুক্ত নয়। নিজস্ব প্রয়োজনে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে সম্পাদিত এই লেনদেন প্রক্রিয়াটি উল্লেখিত সমস্যাগুলো কাটিয়ে উঠে আমদানি রপ্তানির ক্ষেত্রে কতটুকু আশা দেখাতে পারবে তাই এখন দেখার বিষয়।